নমস্কার বন্ধুরা, আমি নীলা। আজ আমি আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়লে এখনও আমার শরীরে লোম দাঁড়িয়ে যায়। এটা এমন একটা সম্পর্কের গল্প যা সামাজিকভাবে হয়তো কেউ মেনে নেবে না, কিন্তু আবেগের কাছে বা পরিস্থিতির কাছে আমরা সবাই অসহায়। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার জীবনের পরবর্তী অংশগুলো আপনারা মিস না করেন। চলুন গল্পে ফিরে যাই। তখন আমি অনার্সে পড়ি। বাবা মায়ের ছোট মেয়ে হওয়ার কারণে আবদার আর আদরের কোনো কমতি ছিল না। আমার বড় বোন, যাকে আমি আপু ডাকি, তার বিয়ে হয়েছিল বছর 3 আগে। দুলা ভাইয়ের নাম সাগর। যেমন দেখতে সুদর্শন, তেমনি তার কথাবার্তা স্মার্ট, লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। দুলাভাই যখনই আমাদের বাসায় আসতেন, বাড়িটা যেন উৎসবে মেতে উঠত। কিন্তু সেবার যা ঘটল তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আপু তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তার তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছে, তাই আপু আমাদের বাড়িতে এসে বাপের বাড়িতেই ছিল। দুলাভাই তার অফিসের কাজে ঢাকায় ছিলেন, কিন্তু আপুকে দেখতে প্রতি সপ্তাহেই আমাদের বাসায় আসতেন এবং 2-1 দিন থেকে যেতেন। সেদিন ছিল বৃহস্পতিবার। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। দুলাভাই অফিস শেষ করে ভিজে ভিজে আমাদের বাসায় এলেন। মা ব্যস্ত হয়ে গেলেন দুলাভাই যত্ন আত্মিতে। আপু শুয়েছিল তার ঘরে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। দুলাভাই তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে বসলেন। পরনে একটা পাতলা টি-শার্ট আর ট্রাউজার। বৃষ্টির কারণে ভেজা শরীরে টি-শার্টটা তার গায়ের সাথে লেপ্টে ছিল, যার ফলে তার বুকের গরম স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি উঠে গিয়ে বললাম, দুলাভাই চা খাবেন? আমি করে দিচ্ছি। দুলাভাই আমার দিকে তাকালেন। তার চোখে কেমন একটা ঘোর ছিল, হয়তো ক্লান্তির অথবা অন্য কিছুর। তিনি মুচকি হেসে বললেন, তোমার হাতের চা হলে তো না করার উপায় নেই নীলা, কিন্তু তার আগে আমাকে একটু সাহায্য করবে? আমি অবাক হয়ে বললাম, কি সাহায্য? তিনি বললেন, পিঠের কাছে টাওয়ালটা দিয়ে একটু মুছে দাও না, হাত যাচ্ছে না। আমি ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। তোয়ালেটা নিয়ে তার পিঠ মুছতে শুরু করলাম। আমার হাত তার পিঠে স্পর্শ করতেই আমি অনুভব করলাম তার শরীরটা একটু কেঁপে উঠল। নাকি সেটা আমার মনের ভুল ছিল? আমি যখন তার ঘাড়ের কাছে মুছছিলাম, দুলাভাই হঠাৎ আমার হাতটা খপ করে ধরে ফেললেন। আমি চমকে উঠলাম, কি হলো দুলাভাই? তিনি আমার হাতটা ছাড়লেন না, বরং নিজের গালের সাথে আলতো করে চেপে ধরলেন। তার খোঁচা খোঁচা দাড়ি আমার হাতের তালুতে সুরসুরি দিচ্ছিল। তিনি ফিসফিস করে বললেন, তোমার হাতগুলো খুব নরম নীলা, ঠিক তোমার আপুর মতো, কিন্তু তার চেয়েও বেশি মায়াবী। আমার বুকের ভেতর তখন ধরফর শুরু হয়ে গেছে। এটা কি হচ্ছে? এটা তো ঠিক নয়। কিন্তু অদ্ভুত এক ভালো লাগা আমাকে অবশ করে দিচ্ছিল। আমি হাতটা ছাড়িয়ে নিলাম না। বললাম, দুলাভাই কেউ দেখে ফেলবে। তিনি হাসলেন, সবাই তো নিজের ঘরে, আর আমি তো অন্যায় কিছু করছি না। শালি তো আধা ঘরওয়ালি, তাই না? সেদিন রাতে আর কিছু হয়নি, কিন্তু সেই স্পর্শটা আমার মাথায় গেঁথে রইল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। বারবার মনে হতে লাগলো, দুলাভাই কি ইচ্ছে করেই এমন করলেন, নাকি এটা শুধুই রসিকতা? পরদিন শুক্রবার, ছুটির দিন। মা আর বাবা আত্মীয়ের বাসায় গেছেন একটা দাওয়াতে। বাসায় শুধু আমি, আপু আর দুলাভাই। আপু ওষুধের কড়া ডোজে নিজের ঘরে গভীর ঘুমে। দুপুরের খাওয়া দাওয়ার পর পুরো বাড়ি নিস্তব্ধ। আকাশটা মেঘলা হয়ে আছে। দিনের বেলাতেও ঘরের ভেতরটা কেমন যেন অন্ধকার। আমি আমার ঘরে শুয়ে বই পড়ছিলাম, কিন্তু মনোযোগ বসছিল না। তৃষ্ণা পাওয়ায় পানি খেতে ডাইনিং রুমের দিকে গেলাম। ড্রয়িং রুম পার হওয়ার সময় দেখলাম দুলাভাই সোফায় শুয়ে আছেন। টিভি চলছে মিউট করা অবস্থায়, আর তিনি এক হাত চোখের ওপর দিয়ে ঘুমাচ্ছেন। আমি পা টিপে টিপে তার কাছে গেলাম। ঘুমের মধ্যে মানুষকে দেখতে খুব মায়াবী লাগে। দুলাভাইকে দেখেও তাই লাগছিল। তার টি-শার্টটা একটু উঠে গিয়ে পিঠের কিছুটা অংশ বেরিয়ে আছে। আমি নিজের অজান্তে তার পাশে সোফায় বসলাম। খুব ইচ্ছে করছিল তার চুলে হাত বুলিয়ে দিতে। আমি ভয়ে ভয়ে আমার হাতটা বাড়ালাম। তার কপালে পড়া কয়েকটা চুল সরিয়ে দিতেই দুলাভাই নড়ে উঠলেন। আমি হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু তিনি চোখের ওপর থেকে হাত না সরিয়েই আমার কবজিটা ধরে ফেললেন।
আমার হৃদস্পন্দন তখন গলার কাছে উঠে এসেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দুলাভাই, আপনি জেগে আছেন? তিনি হাতটা সরিয়ে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে আর নড়তে দিল না। তিনি সোফায় উঠে বসেন না, শুয়ে থেকেই আমাকে এক হেঁচকা টানে তার কাছে নিয়ে এলেন। আমি ভারসাম্য হারিয়ে তার বুকের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। নীলা, তার কণ্ঠস্বর খুব ভারী শোনালো। কাল রাত থেকে আমি শুধু তোমার কথাই ভাবছি। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার ভান করলাম, কিন্তু আসলে আমি চাইছিলাম না সেখান থেকে উঠতে। বললাম, কি বলছেন দুলাভাই? আপু পাশের ঘরে। তিনি বললেন, আপু ঘুমাচ্ছে, আর আমি তো জেগে আছি। তুমি কি বোঝো না নীলা, তোমার দিকে তাকালে আমার কি হয়? এই বলে তিনি আমার কোমরে হাত রাখলেন। আমার শরীরে যেন বিদ্যুৎ চমকের মতো শিহরণ খেলে গেল। তার হাতের স্পর্শ এত গরম ছিল যে আমার মনে হলো শরীরটা পুড়ে যাচ্ছে। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। তার চোখের দিকে তাকিয়ে আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। দুলাভাই আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তুমি জানো তুমি আজ এই নীল শাড়িটাতে কতটা সুন্দর লাগছ? ইচ্ছে করছে তোমাকে। তিনি কথাটা শেষ করলেন না। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আশ্রে পড়ছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বললাম, এটা ভুল হচ্ছে দুলাভাই। তিনি আমার মুখের খুব কাছে এসে বললেন, ভুল আর শুদ্ধের বিচার পরে হবে, এখন শুধু এই মুহূর্তটা সত্য। তারপর যা হলো তা ছিল ঝড়ের মতো। দুলাভাই আমাকে সোফার সাথে মিশিয়ে ধরলেন। তার শক্ত দুই হাত আমাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন আমি কোথাও পালাতে না পারি। আমিও আর বাধা দিলাম না। আমার হাত দুটো অজান্তেই তার চুলে বিলি কাটতে শুরু করল। তিনি আমার গলায় মুখ ডুবিয়ে দিলেন। তার প্রতিটি স্পর্শে আমি কেঁপে উঠছিলাম। মনে হচ্ছিল এই নিষিদ্ধ সম্পর্কটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় সত্য। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আর ভেতরে আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। আমি অনুভব করলাম দুলাভাইয়ের হাত আমার পিঠের উন্মুক্ত অংশে ঘুরে বেড়াচ্ছে। আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তিনি বললেন, নীলা, তাকাও আমার দিকে। আমি তাকালাম। তার চোখে আমি নিজেকে দেখতে পেলাম। সেখানে কোনো অপরাধ বোধ ছিল না, ছিল তীব্র আকাঙ্ক্ষা। তিনি বললেন, তুমি কি আমাকে ফেরাতে পারবে? আমি মাথা নাড়লাম, না। সেদিন ড্রয়িং রুমের সেই সোফায় আমরা সমাজ, সংসার আর সম্পর্কের সব বেড়াজাল ভেঙে ফেলেছিলাম। আপু পাশের ঘরে ঘুমাচ্ছিল, আর আমরা ভেসে যাচ্ছিলাম এক নিষিদ্ধ আনন্দের সাগরে। জানতাম এটা পাপ, জানতাম এর কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সেই মুহূর্তের উত্তেজনা আর আবেগের কাছে আমরা হেরে গিয়েছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। মা বাবা ফিরে আসার শব্দে আমাদের হোঁশ ফিরল। আমি দ্রুত উঠে নিজের ঘরে চলে গেলাম। নিজেকে ঠিকঠাক করে নিলাম, কিন্তু আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার ঠোঁট ফুলে আছে, আর চোখে মুখে এক অদ্ভুত আভা। অপরাধের আভা নাকি ভালোবাসার তা আমি জানি না। সেই ঘটনার পর থেকে দুলাভাই আর আমার মধ্যে এক গোপন ইশারা তৈরি হয়ে গেল। কেউ না জানলেও আমরা জানতাম ড্রয়িং রুমের ওই সোফাটা আমাদের সেই গোপন মুহূর্তের সাক্ষী হয়ে আছে। এখনও যখন দুলাভাই আসেন, আমাদের চোখাচোখি হয়, আর আমার শরীর শিউরে ওঠে সেই স্মৃতিতে। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক গোপন অধ্যায়। জানি না আপনারা আমাকে কিভাবে বিচার করবেন, কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। কখন কার প্রতি দুর্বল হয়ে পড়ে তা কেউ বলতে পারে না। গল্পটি কেমন লাগলো